কোনো এক আশঙ্কায় জাঙ্কুকের মাথায় চিনচিন ব্যথা অনুভূত হয়। ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আছে আনমনে কি যেন ভেবে যাচ্ছে জাঙ্কুক। দূরে ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না একটিবার। তার দুর্বুদ্ধ দৃষ্টি হঠাৎ তার অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়। দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? সুগা সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে, যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলার প্রশ্নটা করলো জাঙ্কুক। না তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বললো। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যেভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতেই পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া। যা হবার তা তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না। তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেক জার্নি করে এসেছো। আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস। এত বছর বাহিরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি। যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন আমাকে ডাকতে না আসে। আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করলো। বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়া জাঙ্কুকের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় জাঙ্কুক। তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। মাথার নিচে 2 হাত রেখে চোখ বুঝলো। খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিলেও সবেমাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় তের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল ফোন। কিন্তু কি করবে সে? না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে জাঙ্কুক ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না জাঙ্কুকের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। তে সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি 9 কি 10-এর মাঝামাঝি। তখন তের একটা বন্ধু হয়েছিল, নাম গঙ্গেয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল তের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় জাঙ্কুক স্কুলে গিয়ে তে আর গঙ্গেয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার মাঝখানে তের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটাবার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দুগালে জাঙ্কুকের 5 আঙুলের দাগ বসে গিয়েছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল তে 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। তে ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট মেয়েটা এই থাপ্পড়ের ভয় আর আতঙ্কে আর কখনো জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়। জাঙ্কুক বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘবালিকা। জাঙ্কুকও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট তের মনে তখনই জন্ম নেয় জাঙ্কুক ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে জাঙ্কুক। এই সময়ের মাঝে তে জাঙ্কুকের সাথে এক টেবিলে খেতেও বসতো না। জাঙ্কুককে দেখলে যেন ছুটে পালাতো তে। জাঙ্কুক বিদেশ চলে যাওয়ার পর তে জাঙ্কুকের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে কিম বাড়িতে। জাঙ্কুকের পাশের রুমটাই তার দখলে চলে আসে। জাঙ্কুক থাকলে হয়তো কখনোই সে এই রুমে চলে আসতে পারতো না। বিদেশ যাওয়ার পর জাঙ্কুক সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি তের সাথে। 2-1 বার তের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু তে আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে জাঙ্কুকও কখনো তের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছেন, এখনো দেখা হয়নি তার সাথে। এর মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ জাঙ্কুকের কর্মকাণ্ডের কথা শুনে তের মনে একটা নামে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে জাঙ্কুকের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার।
মাথায় একটা চিন্তাই ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল তে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। জেনি আর লিমিনহো স্কুলে চলে যায়। তে ঘুম থেকে উঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকেলে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিকঠাক 12টায় ঘর থেকে বের হয় জাঙ্কুক। ধীর গতিতে নিচে আসে, কিন্তু তো মুখ দেখে মা জিন মৃতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর বাবা? জাঙ্কুক মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিল, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে। এই ভেবেই বারবার হতাশ হচ্ছিলেন কিম সিউক জিন। হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। জাঙ্কুক খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে। আগুন পানি চিনেই না। যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় জাঙ্কুক। তে বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। সুগা রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু জাঙ্কুক ভাইয়া কোথায়? আটকে উঠলেন জিন। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। কি হয়েছে বাবা? তে নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা আসলে কি। সুগা ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? জাঙ্কুক কি যেন বললো, শোনা যায়নি। সুগার চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি, বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই সুগা ছুটে গেল বাহিরে। তার পিছন পিছন জেনি, লিমিনহো, মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে তেও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো জাঙ্কুক। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল জাঙ্কুককে। সেই জাঙ্কুকের সাথে এই জাঙ্কুকের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে জাঙ্কুকের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে সোজুতা। আপাদমস্তক দেখলো জাঙ্কুকের। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো তের। জাঙ্কুকের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। জাঙ্কুক বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? জাঙ্কুকের কণ্ঠ তের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফেরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়েতে। জেনি আর লিমিনহো হই হুল্লোড় করছে। জাঙ্কুক ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে দিয়ে ঘোরার জন্য। জিন ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে তুমি? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল জাঙ্কুক। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেননি জিন, ইয়নজুন আর রোয়া। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং কিম নামজুন নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। কিম বেখুইনের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেননি। সুগা খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা কিম সোবিনকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করেন না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরেও বাইক কেনার নাম মুখেও নিস না। জাঙ্কুক বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো। এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে। কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে রয়েছে রুমের জানালার দিকে। দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো কতক্ষণ। হঠাৎ ঝলমলিয়ে উঠতে সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকেই নিজে প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি? শ্বাস ধীরে নিজের মাথায় গাঁটটা মেরে তে বলে, ছি তে ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত। এমন বড় গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই তের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে তার সবচেয়ে কাছের বান্ধবী জিমিনাকে। প্রথম কল দিতেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠাস ঠুস বন্ধ হয়ে যাবে। তুই রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিং এ আসলি না কেন? কি যে একটা জিনিস মিস করছিস। কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি? আজব। আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে। ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ।
আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। এর কথা জিমিন এক বিন্দুও বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? তের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল জাঙ্কুক ভাই আসছেন বিদেশ থেকে, উনিই নিয়ে আসছেন আমার জন্য। আচ্ছা তাই বল, না হয় তোর যে ভাই সে তো এই জীবনে কোনোদিনও ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট, এই জাঙ্কুক ভাইয়াটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে নাকি? তে মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। হ্যাঁ বল। আসলে আজকে বিকালে জাঙ্কুক ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে রে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গরু গম্ভীর স্বরে জিমিনা বলল, তোর মাথা ঠিক আছে তে? তুই এত বছর যাবত বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ তে, বাহ তে। নীরবতা বুঝতে পেরে জিমিনা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে গেলে আরেকজন সামলাবো। ভুলে গেলি? কষ্ট বোঝা গেল তোর বদলে যাওয়া অভিব্যক্তি। সাহসে নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? এর আকস্মিক প্রশ্নে জিমিনা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি নাকি সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের, গাছগাছালির, রংচটা দেওয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে তে, আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও জিমিনার হাসির কারণটা খুবই স্বাভাবিক। তেকে বরাবরই চোখে চোখে রেখেছে সুগা সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে জীবন ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে কিভাবে ক্রাশ খাবে? বোধ শক্তি হওয়ার পর তে মনে হয় 2-3টা বিয়ে খেয়েছিল কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। সুগার ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতে হতো। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসে তো আরো না, ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। সুগা নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো, তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর কারো বিয়েতেই যায় না। এতে সুগা মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। তের এই সাদা কালো জীবনের কথা শুনলে জিমিনা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার জিমিনা কল ব্যাক করেছে, নিজের জীবনের হতাশার জন্য তে আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাত দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা তো মানতেই হবে। এর বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে জিমিনাকেও। এর সাথে সাথে জিমিনাকেও চোখে চোখে রাখে সুগা। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ খারাপ হলে তেও খারাপ হবে। তাই সবসময় জিমিনের পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু জিমিনাই না, আরো দুজন বান্ধবী আছে তের, একজন ইয়োনা আর একজন বেসুজি। ওদেরকেও নজরে নজরে রাখে সুগা। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। জাঙ্কুক বিকাল থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে লিমিন হোল ডাকে। নিচে জাঙ্কুকের আব্বু আর তের আব্বু বসে আছেন। জাঙ্কুকের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। জাঙ্কুক ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে, টাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করেই চিনে, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। জাঙ্কুকের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে, আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় তে, চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় জাঙ্কুক। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল সহসা শিথিল হয়ে যায়। আমার তো চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে জাঙ্কুকের, দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় জাঙ্কুকের। কালো জামা পরিহিত এক ললনার দিকে দৃষ্টি পড়ে, আপাদমস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতা উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুতগতি থামাতে গিয়ে তের ছোট দেহ কম্পিত হয়।
দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। তে মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। জাংকুকের চোখের দিকে বিস্ময়ভীত নয়নে তাকিয়ে আছে তে। পলকও পড়ছে না একটিবার। জাংকুকের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি-শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই জাংকুকের। জাংকুক কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশের কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় জাংকুক। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ জাংকুক ভাই। জাংকুক শুনল নাকি কে জানে, এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। তে ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে, থরথর করে কাঁপছে তের হাত পা। তের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর জাংকুকের চোখে চোখ রাখল তে। ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে তের। সোফায় বসে আছেন দুই ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে।